প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নানিয়ারচর সরকারি কলেজের জীববিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগত। ঈদের ছুটির পর আমাদের কলেজের অনলাইন ভিত্তিক ক্লাস আবার নিয়মিতভাবে শুরু হয়েছে। তোমরা ক্লাসগুলো নিয়মিতভাবে মনোযোগ সহকারে দেখবে, প্রয়োজনে বারবার দেখবে। তোমাদের বোঝার উপযোগী করেই কিন্তু এসব ক্লাস তৈরি করা হচ্ছে। যাই হোক, কেমন আছো তোমরা? ঈদ কেমন কাটলো? আশা করি স্বাস্থ্যবিধি মেনে ঈদের আনন্দ সম্পূর্ণভাবে উপভোগ করেছ। আর যাদের এই উৎসব নেই তারাও চমৎকার ছুটি কাটিয়েছ। আর সব কথার শেষ কথা, তোমরা যেহেতু স্টুডেন্ট, আশা করি তোমাদের পড়াশোনা তোমরা নিয়মিতভাবেই চালিয়ে নিয়ে যাচ্ছ। আজ জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ ও এর গঠন এর দ্বিতীয় পর্ব। চলো তাহলে আমরা পাঠে চলে যাই। আজকের পাঠ শুরু করার আগে গত ক্লাসে কি পড়েছিলাম তা একটু দেখে নিই আমরা। কোষের বৈশিষ্ট্য, কোষতত্ত্ব সম্পর্কে জেনেছ। এর মাধ্যমে তোমরা সিলেবাসের অন্তর্ভুক্ত কোষের মৌলিক জ্ঞান অর্জন করেছ। কোষের বৈশিষ্ট্য ও কোষতত্ত্ব সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছ। কোষের প্রকারভেদ সম্পর্কেও জেনেছ। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের, আদিকোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্যগুলো কি কি তা বুঝতে পেরেছ। কোষের প্রকারভেদ যদি বুঝে ভালোভাবে পড়ো, তাহলে এগুলোর মধ্যে যে পার্থক্য আছে তা তোমরা নিজেরাই তৈরি করে নিতে পারবে। তারপরও গত ক্লাসে এগুলোর পার্থক্য আমি কিন্তু দিয়ে দিয়েছি, তো আশা করি তোমরা পড়ে নিয়েছ। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের চিহ্নিত চিত্র কিভাবে আঁকতে হয় তা জেনেছ। এটা যদিও আমি হাতে কলমে এঁকে দেখাতে পারিনি প্রযুক্তিগত কিছু সীমাবদ্ধতার কারণে, তারপরও দুটি চিত্র দিয়ে বুঝিয়ে দিয়েছি এই দুটি কোষ দেখতে কেমন হয় আর কি কি উপাদান এগুলোতে অন্তর্ভুক্ত এবং এসব উপাদান আকার আকৃতিতে কেমন হয়। তোমাদেরকে বাসায় বারবার এঁকে অনুশীলন করতে বলেছি, কারণ এঁকে এঁকে বারবার অনুশীলন না করলে এগুলো আয়ত্তে আসে না। আশা করি গত ক্লাসের পড়াগুলো বুঝে নিয়ে নিজের আয়ত্তে নিয়ে এসেছ। তাহলে এবার আমরা আজকের পাঠে চলে যাই। আজকের পাঠ শেষে তোমরা একটি আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন উপাদান সম্পর্কে জানতে পারবে, যদিও ইতোমধ্যেই জেনেছ একটি উদ্ভিদ কোষে কী কী উপাদান থাকে। আজ আরেকটু বিস্তারিত জানবে। কোষ প্রাচীরের সংজ্ঞা, গঠন ও কাজ বিস্তারিত বুঝতে পারবে। প্রোটোপ্লাজম সম্পর্কে ধারণা লাভ করবে। সাইটোপ্লাজম সম্পর্কে জানতে পারবে। একটি আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন উপাদান। নিচে দেখো একটি উদ্ভিদ কোষের চিত্র, যা গত ক্লাসে দেখিয়েছিলাম, এবং পাশে রেখাচিত্রের মাধ্যমে এখানে আমি জীবকোষ তথা উদ্ভিদ কোষের বিভিন্ন উপাদানের নাম উল্লেখ করেছি। তোমাদের পাঠ্য বইয়ের মধ্যেই এসব খুঁজে পাবে তোমরা। কোষের ছবিতে বিভিন্ন উপাদান চিহ্নিত করে দেওয়া হয়েছে, এবং দেখো সেসব উপাদানের আকৃতি কেমন। আর এখন চিত্রটির দিকে খেয়াল করো। দেখো, প্রথমে কোষের ভিতরের উপাদানকে দুভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, 1 জড়বস্তু, 2 প্রোটোপ্লাজম বা কোষস্থ সজীব বস্তু। প্রোটোপ্লাজম কি তা সামনের স্লাইডে আলোচনা করব, আপাতত নামটা খেয়াল করো। জড়বস্তুকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। কি কি কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। দেখো, এই যে কোষ প্রাচীর আর কোষস্থ নির্জীব বস্তু, দেখছো? এই যে কোষ প্রাচীর আর কোষস্থ নির্জীব বস্তু। কোষস্থ নির্জীব বস্তুগুলোর মধ্যে কি কি আছে? দেখো, 3 ধরনের পদার্থ রয়েছে। সঞ্চিত পদার্থের মধ্যে কি কি আছে দেখো। এই যে এখানে কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, অ্যালিউরন, ইনুলিন আর অন্যান্য। 2 নাম্বার দেখো নিঃসৃত পদার্থ।
যেমন পিগমেন্ট বা রঞ্জক, এনজাইম, নেকটার, হরমোন, জাইমোজেন দানা এবং অন্যান্য। তারপর বর্জ্য পদার্থের মধ্যে দেখো কি কি আছে এখানে: রেজিন, টেনিন, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, টার্পিনয়েড, জৈব অ্যাসিড, উদ্বায়ী তেল, খনিজ ক্রিস্টাল ইত্যাদি। এগুলোর অনেকগুলোর সাথে তোমরা পরিচিত। এবার কোষের দ্বিতীয় উপাদানটা দেখো, প্রোটোপ্লাজম। এটা কিন্তু সজীব, হ্যাঁ, প্রোটোপ্লাজম, এই যে প্রোটোপ্লাজম কোষস্থ সজীব বস্তু বলা হয়েছে। একে কয়টি অংশে ভাগ করা হয়েছে? 3টি অংশ। দেখো কি কি: কোষ ঝিল্লি, এই যে কোষ ঝিল্লি, পাশের চিত্রে এই দেখো কোষ ঝিল্লি, এই যে প্লাজমা মেমব্রেন লেখা আছে সেটাই হচ্ছে তোমাদের কোষ ঝিল্লি। হ্যাঁ, সাইটোপ্লাজম, এইটা হলো সাইটোপ্লাজম। হ্যাঁ, এটা হলো সাইটোপ্লাজম। এই যে এই নিউক্লিয়াসটাকে বাদ দাও, নিউক্লিয়াস বাদে প্রোটোপ্লাজমের সমগ্র অংশই হলো সাইটোপ্লাজম। এই সমগ্র অংশটাই হচ্ছে সাইটোপ্লাজম। হ্যাঁ, মনে থাকবে। কোষ প্রাচীর বেষ্টিত ভিতরের সমগ্র সজীব অংশটি হলো প্রোটোপ্লাজম। এই যে এই সমগ্র অংশটি হলো প্রোটোপ্লাজম। আর নিউক্লিয়াস বাদে প্রোটোপ্লাজমের সমস্ত অংশকে সাইটোপ্লাজম বলে। খেয়াল রাখবা। সাইটোপ্লাজমের কয়টি অংশ? 2টি অংশ। কি কি? এক হলো সাইটোমাত্রিকা বা সাইটোসল। সামনে এই নিয়ে আলোচনা করব। এই যে সাইটোমাত্রিকা, আর হচ্ছে কোষীয় অঙ্গাণু বা কোষ অঙ্গাণু। এর মধ্যে কি কি আছে দেখো, তোমাদের আরেকবার অনুশীলন হয়ে যাক। এটা হলো প্লাস্টিড, হ্যাঁ, এটা হলো মাইটোকন্ড্রিয়া, এই হলো এন্ডোপ্লাজমিক জালিকা, অমসৃণ এবং মসৃণ। তারপর এটা দেখো রাইবোজোম, এই দানাদার। এই হলো লাইসোজোম, এই যে গোলাকার। তারপর গলগি বস্তু, গলগি বস্তু, মাইক্রোটিউবিউল, এই দণ্ডাকার যে উপাদানগুলো, এগুলো হচ্ছে মাইক্রোটিউবিউল। আর কোষ গহ্বর, বড় আকারের একটা কোষ গহ্বর। এই হলো তোমাদের উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমীয় অঙ্গাণুসমূহ। এবার 3 নাম্বারটাতে আসো। 3 নাম্বারটা হলো নিউক্লিয়াস। গত ক্লাসেও নিউক্লিয়াস নিয়ে কথা বলেছি, আর আর মাধ্যমিক পর্যায়েও নিউক্লিয়াস সম্পর্কে পড়েছ। দেখো আরেকবার এর উপাদানগুলো কি কি। ছবিতে দেখো, এই যে এই হলো নিউক্লিয়াস, এটা নিউক্লিয়ার মেমব্রেন। এই যে চারপাশে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেনের ফাঁকে ফাঁকে যে ছিদ্রগুলো থাকে সেগুলো হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। তারপর ভিতরে অর্ধতরল অর্ধস্বচ্ছ যে পদার্থটা আছে সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই গাঢ় গোলাকার অংশ বস্তুটা হচ্ছে নিউক্লিওলাস। আর এই যে সুতার মতো তন্তুগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম। কোষ বিভাজনের সময় এগুলো কিন্তু ক্রোমোজোমে পরিণত হয়। ঠিক আছে, এই হলো তোমাদের একটি উদ্ভিদ কোষ ও তার উপাদানসমূহ। এই ছকটা, এই ছবিটা যদি মনে রাখতে পারো তাহলে সামনের পড়াটা আর অনেকটুকু সহজ হয়ে যাবে তোমাদের জন্য। ঠিক আছে, এবার দেখো কোষ প্রাচীর কি, কোষ প্রাচীরের গুরুত্ব বা কাজ কি। একটু আগে আমরা ছবিতে কোষ প্রাচীরের অবস্থান দেখেছি এবং জেনেছি এটি নির্জীব বা জড়। এবার এর সংজ্ঞাটা একটু দেখে নিই। উদ্ভিদ কোষের সর্ববাইরের স্তর প্রোটোপ্লাজম মিশ্রিত সেলুলোজ দ্বারা নির্মিত অপেক্ষাকৃত পুরু দৃঢ় জড় স্থিতিস্থাপক রক্ষণ কাজের সাথে যুক্ত আবরণকে কি বলে? কোষ প্রাচীর বলে। হ্যাঁ, সহজ ভাষায় দেয়া আছে সংজ্ঞাটা, আশা করি বুঝতে পেরেছ। গত ক্লাসে কোষ আবিষ্কারের কথা বলেছিলাম, মনে আছে তোমাদের? 1665 সালে রবার্ট হুক কোষ আবিষ্কার করেছিলেন। আসলে তিনি কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের নিচে কোষ প্রাচীরই দেখেছিলেন। হ্যাঁ, এবার দেখো কোষ প্রাচীরের গুরুত্ব। 1. কোষের নির্দিষ্ট আকৃতি, দৃঢ়তা এবং প্রয়োজনীয় শক্তি দান করা। 2. বাইরের আঘাত হতে ভিতরের সজীব বস্তুকে রক্ষা করা। 3. পানি ও খনিজ লবণ পরিবহনে সহায়তা করা এবং অভিস্রবণিক চাপ বজায় রাখা। তোমরা মাধ্যমিক পর্যায়ে এ বিষয়ে পড়ে এসেছ যে অভিস্রবণিক চাপ
ব্যাপন চাপ এগুলো বিশেষ করে পানি পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4 নাম্বারটা দেখো, এক কোষকে অন্য কোষ হতে পৃথক রাখা। আর 5 হলো রোগ জীবাণু উদ্ভিদ দেহে প্রবেশে বাধা প্রদান করা। এই হলো কোষ প্রাচীরের কাজ। সহজভাবে লেখা, কয়েকবার পড়লেই সহজেই আয়ত্ত করে নিতে পারবে। কোষ প্রাচীরের সংজ্ঞা ও কাজ পড়লাম। এবার দেখো কোষ প্রাচীরের গঠন। 2 ধরনের গঠন দেখা যায়, ভৌত গঠন ও রাসায়নিক গঠন। প্রথমে দেখো কোষ প্রাচীরের ভৌত গঠন। এই ভৌত গঠন, এই গঠনে প্রধান 3টি স্তর দেখা যায়, যথা মধ্যপর্দা, এই যে মধ্যপর্দা বা মিডল ল্যামেলা, প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়াল, প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়াল। তারপর 3 হচ্ছে গৌণ প্রাচীর বা সেকেন্ডারি ওয়াল। পাশের চিত্রটা দেখো, এই যে মাঝের গাঢ় কালো অংশটি, এই যে মাঝের গাঢ় কালো দাগের মতো যে অংশটি, এটি হলো মধ্যপর্দা। মধ্যপর্দা কখন তৈরি হয় তোমরা জানো? মাইটোসিস, কোষ বিভাজনের সময় টেলোফেজ পর্যায়ে এর গঠন শুরু হয়। সাইটোপ্লাজম থেকে আসে হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট, আর গলগি বডি থেকে আসে হচ্ছে প্যাকটিন জাতীয় ভেসিকল। এরা একসাথে কি তৈরি করে? কোষ প্রাচীর তৈরি করে, কোষ মধ্যপর্দা তৈরি করে। ঠিক আছে, এই মধ্যপর্দার উভয় পাশে 2টি কোষ অবস্থান করে, অর্থাৎ কোষ প্রাচীরের এই মধ্যপর্দাটি একটি কোষকে আরেকটি কোষ থেকে আলাদা করে। এখানে এই যে চিত্রের মধ্যে দেখো, এদিকে কিন্তু একটা কোষ আর এদিকে একটা কোষ, এটা হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দার মাধ্যমে 2টি কোষ একটি থেকে আরেকটি আলাদা থাকে। এরপর দেখো প্রাথমিক প্রাচীরটি। ছবিতে দেখো মধ্যপর্দার উভয় পাশে এক লেয়ার বিশিষ্ট, মানে এক স্তর বিশিষ্ট যে প্রাচীর, সেটাই হলো প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়াল। এই যে এদিকে একটা স্তর, এদিকে একটা স্তর। এটি প্রধানত সেলুলোজ নির্মিত হয়। এরপর তৃতীয় স্তরটি দেখো, সেটি হচ্ছে গৌণ প্রাচীর। গৌণ প্রাচীর বা সেকেন্ডারি ওয়াল, এটি সকল উদ্ভিদ কোষে থাকে না, বিশেষ করে কোথায় থাকে? ট্রাকিড ফাইবার ধরনের কোষগুলোতে এই স্তরটি দেখা যায়। এটি 3 স্তর বিশিষ্ট। এই যে দেখো 1 2 3, এখানেও 1 2 3, 3 স্তর বিশিষ্ট। গৌণ প্রাচীরে সেলুলোজের পরিমাণ কম থাকে। এর চারপাশে লিগনিন, কিউটিন, সুবেরিন জাতীয় পদার্থ জমা হয়ে নিশ্ছিদ্র করে দেয়। ভাজক কোষ এবং অধিক হারে বিপাকীয় কাজ চলে এমন কোষে গৌণ প্রাচীর বা সেকেন্ডারি ওয়াল তৈরি হয় না, এটা মনে রাখবে। কখনো কখনো এই 3টি স্তর বাদেও আরও একটি স্তর দেখা যায়, সেটাকে কি বলে? টারশিয়ারি স্তর। তবে এটা খুবই বিরল। এছাড়াও কোষ প্রাচীরে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল রয়েছে, সেটা হচ্ছে কি কূপ অঞ্চল। কূপ বা পিঠকি। কোষ প্রাচীরে গর্তের ন্যায় অনেক পাতলা এলাকা দেখা যায়, যা প্রাথমিক প্রাচীর ও মধ্যপর্দা নিয়ে গঠিত, তাকে কূপ বা পিঠ বলে। চিত্রে দেখো, এই যে এগুলো হলো কূপ। কোনগুলা কূপ? এই যে এইগুলো হচ্ছে কূপ, ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে কূপ। মধ্যপর্দার উভয় পাশে মুখোমুখি হয়ে কূপ অবস্থান করে। আমরা আগের চিত্রটাতে একটু এই যে দেখো, এই যে উভয় পাশে মুখোমুখি হয়ে অবস্থান করছে, উভয় পাশে মুখোমুখি হয়ে অবস্থান করছে। এই যে পিঠ, এই যে উভয় মুখোমুখি হয়ে অবস্থান করছে। এই যে পিঠ পেয়ারের মাঝখানে অবস্থিত এই মধ্যপর্দা ও প্রাথমিক প্রাচীরকে একসাথে পিঠ মেমব্রেন বলে। এই যে এখানে দেখো পিঠ মেমব্রেন। এই প্রাথমিক প্রাচীর আর মধ্যপর্দা মিলে পিঠ মেমব্রেন তৈরি করেছে। ফিরে যাই আগের স্লাইডে। এই যে কূপ, এটি প্রধানত 2 ধরনের। সরল কূপ, পাশের চিত্রটা দেখো, এই যে এটি সরল কূপ। এই যে এটি সরল কূপ, অর্থাৎ সেকেন্ডারি প্রাচীর সোজাভাবে গঠিত হয়, এখানে এই যে সরলভাবে গঠিত হয়েছে। আর 2 হলো হচ্ছে সপার কূপ বা পারযুক্ত কূপ। এই যে ছবিতে দেখো,
সেকেন্ডারি প্রাচীর এমনভাবে গঠিত হয়েছে যে এতে পাড় তৈরি হয়েছে। এছাড়াও আরও কয়েক ধরনের কূপ রয়েছে, যেমন জোড়কূপ, অন্ধকূপ, অন্যান্য। আচ্ছা, নিচে এই সম্পর্কিত একটি সংজ্ঞা দেয়া আছে, দেখো। এই যে দুটি পাশাপাশি কোষ দুটি পাশাপাশি কোষ প্রাচীরের একটি কূপের মধ্যে এই কূপের মধ্যে অবস্থিত সূক্ষ্ম ছিদ্র পথে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়। এই যে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়, এই নলাকার ছিদ্রপথকে প্লাজমোডেজমা বলে। হ্যাঁ, বহুবচনে প্লাজমোডেজমাটা বলে। এই শব্দটা তোমাদের মনে আছে? গত ক্লাসের উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য পড়ার সময় এই শব্দটি পেয়েছিলাম। সেদিনও কিন্তু এর সংজ্ঞা বুঝিয়ে দিয়েছিলাম। এই হলো তোমাদের কোষ প্রাচীরের ভৌত গঠন। তোমাদের পাঠ্য বইয়ে সুন্দর করে দেয়া আছে, মনোযোগ দিয়ে বুঝে বারবার পরে নিজের আয়ত্তে নিয়ে আসবে। এবার রাসায়নিক গঠনে চলে যাই আমরা। নিচে দেখো, এই নিচে কোষ প্রাচীরের রাসায়নিক উপাদানের একটি সারণী দেয়া আছে। সেখানে কি আছে দেখে নিই। মধ্যপর্দা যেসব রাসায়নিক উপাদান নিয়ে গঠিত সেগুলো হলো প্যাকটিক অ্যাসিড, এই যে প্যাকটিক অ্যাসিড, যা সবচেয়ে বেশি পরিমাণে থাকে। ক্যালসিয়াম প্যাকটেট, ম্যাগনেসিয়াম প্যাকটেট থাকে। এই যে ক্যালসিয়াম প্যাকটেট, ম্যাগনেসিয়াম প্যাকটেট থাকে, এদেরকে আবার একত্রে কি বলে? প্যাকটিন বলে। হ্যাঁ, এবং অল্প পরিমাণে কি থাকে? এই যে অল্প পরিমাণে প্রোটোপ্যাকটিন থাকে। হ্যাঁ, প্রোটোপ্যাকটিন থাকে, কখনো কখনো লিগনিনও থাকতে পারে। এরপর দেখো, প্রাথমিক প্রাচীরে মূল রাসায়নিক উপাদানগুলো কি কি? এই যে প্রাথমিক প্রাচীরের মূল রাসায়নিক উপাদানগুলো হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ। হ্যাঁ, হেমিসেলুলোজ এটি কিন্তু একটি হেটারো পলিস্যাকারাইড, অর্থাৎ একাধিক রকমের পলিস্যাকারাইড দিয়ে গঠিত। সেগুলো কি কি? জাইল্যান্স, এই যে এখানে দেয়া আছে কিন্তু, এই যে জাইল্যান্স, অ্যারাবেন্স, গ্যালাকট্যান্স, হ্যাঁ, এগুলো থাকে। তারপর আর কি থাকে দেখো? গ্লাইকোপ্রোটিন। এই যে প্রাথমিক প্রাচীর গঠনে গ্লাইকোপ্রোটিনও থাকে, এটি এক ধরনের যুগ্ম প্রোটিন। 3 নাম্বার দেখো, গৌণ প্রাচীর কি কি নিয়ে গঠিত? সেলুলোজ থাকে, কিন্তু খুবই কম পরিমাণ। এতে প্রচুর পরিমাণে থাকে হচ্ছে লিগনিন, কিউটিন, সুবেরিন, মোম, ক্যালসিয়াম অক্সালেট, অজৈব লবণ ইত্যাদি। হ্যাঁ, তবে এই সারণীতে যা উল্লেখ আছে ছত্রাক ও ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু তার থেকে ভিন্ন। নিচে দেখো, এই যে ভিন্ন। ছত্রাকের প্রাচীর কি নিয়ে গঠিত? কাইটিন। এবং ব্যাকটেরিয়ার প্রাচীর পেপটাইডোগ্লাইকেন অর্থাৎ পলিস্যাকারাইড ও অ্যামিনো অ্যাসিডের পলিমার দিয়ে গঠিত। হ্যাঁ, সাধারণভাবে, হ্যাঁ, এটা ছত্রাক এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে না, সাধারণভাবে কোষ প্রাচীরের 40% হচ্ছে সেলুলোজ, 20% হচ্ছে হেমিসেলুলোজ, 30% হচ্ছে প্যাকটিন এবং 10% হচ্ছে গ্লাইকোপ্রোটিন বিদ্যমান থাকে। আচ্ছা, কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন মানে রাসায়নিক পদার্থগুলো দিয়ে যে গঠন, সেই গঠনটা আমরা একটু দেখি। কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ। হ্যাঁ, এটা কিন্তু কিছুতেই ভুলবে না। বহু নির্বাচনী, সাধারণ জ্ঞান বা যে কোনো ভাইভাতেও এই প্রশ্ন আসতে পারে। কাজে বেসিক নলেজ হিসেবে এটাকে একেবারে মনে গেঁথে রাখো। এই সেলুলোজটা কি? এটি একটি মনোপলিস্যাকারাইড, যা 6 কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজের অসংখ্য অণু নিয়ে গঠিত। এই যে এখানে দেখো, এই যে বিটা ডি গ্লুকোজের অসংখ্য অণু নিয়ে গঠিত। হ্যাঁ, এই তৃতীয় অধ্যায়ের কোষ রসায়ন যখন পড়ব তখন এই বিটা ডি গ্লুকোজ কি তা জানব। এখানে আর আলোচনা করলাম না, তোমরা নামটা মনে রাখো। আর মনোপলিস্যাকারাইড মানে হচ্ছে একই ধরনের মনোমার দিয়ে যখন কোনো একটি বৃহৎ অণু গঠিত হয় তখন তাকে মনোপলিস্যাকারাইড বলে। যেমন সেলুলোজ, অসংখ্য গ্লুকোজ অণু একত্রিত হয়ে সেলুলোজ গঠন করে। নিচে দেখো তীর চিহ্নের মাধ্যমে, এই যে তীর চিহ্নের মাধ্যমে কোষ প্রাচীরের গঠনটা দেখানো হয়েছে। কি বলছে? 1000 থেকে 3000 সেলুলোজ অণু একত্রিত হয়ে সেলুলোজ চেইন গঠন করে, হ্যাঁ, তৈরি করে বা গঠন করে, যাই বলো। এখানে যদিও 1000 থেকে 3000 সেলুলোজ অণুর কথা বলা হয়েছে, তবে অনেক জায়গায়
8,000 থেকে 15,000 সেলুলোজ অণুর কথাও উল্লেখ আছে। যা হোক, এরকম প্রায় 100 সেলুলোজ চেইন, হ্যাঁ, 100 সেলুলোজ চেইন মিলে তৈরি করে কি ক্রিস্টালাইন মাইসেলি। এই যে ক্রিস্টালাইন মাইসেলি, হ্যাঁ, এই মাইসেলি হলো কোষ প্রাচীর গঠনের ক্ষুদ্রতম একক। প্রায় প্রায় 20টি মাইসেলি মিলিত হয়ে তৈরি করে কি মাইক্রোফাইব্রিল, হ্যাঁ, মাইক্রোফাইব্রিল। আর এই কয়টা মাইক্রোফাইব্রিল? প্রায় 25টি মাইক্রোফাইব্রিল একত্রিত হয়ে কি তৈরি করে? প্রায় 250টি মাইক্রোফাইব্রিল একত্রিত হয়ে তৈরি করে হচ্ছে ম্যাক্রোফাইব্রিল। ঠিক আছে? তো এই ম্যাক্রোফাইব্রিল, অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলে তৈরি হয় কি তন্তু বা ফাইবার। আর এই ফাইবার দিয়েই গঠিত হয় কোষ প্রাচীর। পাশের চিত্রটি দেখো, এটা হলো মিডল ল্যামেলা, এটা প্রাইমারি সেল ওয়াল, হ্যাঁ, আর এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। হলুদ রঙের যেটা, সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। বাম পাশে দেখো বেগুনি রঙের পুতির মালার মতো দেখছো, সেটা হলো পেকটিন। এই যে দেখা যাচ্ছে, এই যে এটা হলো পেকটিন, হ্যাঁ। হলুদ রঙেরটা ক্রস লিঙ্কিং গ্লাইক্যান। এই যে হলুদ রঙেরটা, এই নীলের উপরে যে হলুদ রঙেরটা, এটা হচ্ছে ক্রস লিঙ্কিং গ্লাইক্যান। এটা এক ধরনের হেমিসেলুলোজ যা প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। আর নীল রঙেরটা হলো মাইক্রোফাইব্রিলস, যেগুলো ম্যাক্রোফাইব্রিল গঠন করে। আর পরে ম্যাক্রোফাইব্রিল মিলে ফাইবার বা তন্তু গঠিত হয় এবং কোষ প্রাচীর গঠন করে। এই হলো কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। তোমাদের টেক্সট বইয়ে ভালোভাবে দেয়া আছে এ ব্যাপারে। বারবার রিডিং পরে বুঝে নিয়ে নিজেরাই নোট করে নিতে পারবে তখন। কোষের উপাদানগুলোর কথা যদি বলি, তাহলে সর্ববাইরের স্তর হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীরের পরেই কিন্তু কোষ ঝিল্লি। আমি কোষ ঝিল্লি নিয়ে সামনের ক্লাসে আলোচনা করব। কোষঝিল্লি এরপর কোষঝিল্লির পরে কোষঝিল্লিটা দিয়ে, হ্যাঁ, পরিবেষ্টিত কোষের সমগ্র অংশটাকে বলে হচ্ছে প্রোটোপ্লাজম। সংজ্ঞাটা একটু দেখি আমরা এখন। প্রোটোপ্লাজম কি? হ্যাঁ, কোষের কি বলছে, কোষের অভ্যন্তরে স্বচ্ছ, আঠালো এবং জেলির ন্যায় অর্ধতরল কলয়েডধর্মী সজীব পদার্থকে প্রোটোপ্লাজম বলে। 1839 সালে বিজ্ঞানী পার্কিনজি সর্বপ্রথম প্রোটোপ্লাজম শব্দটি ব্যবহার করেন। বইয়ে কিন্তু 1840 সাল দেয়া আছে, কিন্তু বিভিন্ন বিজ্ঞান জার্নালে আমি 1839 সাল পেয়েছি, তাই এখানে 1839 সাল উল্লেখ করেছি। প্রোটোপ্লাজমকে কেন জীবনের ভৌত ভিত্তি বলা হয়? আমি সহজ ভাষায় এখানে এর উত্তরটা দিয়ে দিয়েছি। তোমরা বই পড়ে নিজের মতো করেও তৈরি করে নিতে পারো। এটা সাধারণত অনুধাবনে আসে, কাজেই তোমরা বুঝে আত্মস্থ করে ফেলবে। আমি কি লিখেছি চলো একবার পড়ে নিই। বিজ্ঞানী হাক্সলি প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি হিসেবে আখ্যায়িত করেন, কারণ এটি বিভিন্ন ধরনের উত্তেজনায় সাড়া দেয়। খাদ্য তৈরি, হজম, আত্তীকরণ, শ্বসন, বৃদ্ধি, জনন ইত্যাদি সকল বিপাকীয় কার্যকলাপ প্রোটোপ্লাজম সম্পাদন করে থাকে। অভিস্রবণ প্রক্রিয়ায় পানি গ্রহণ ও ত্যাগ করতে পারে, অর্থাৎ প্রোটোপ্লাজমই কোষের তথা দেহের সকল মৌলিক জৈবিক কার্যাদি সম্পন্ন করে থাকে। তাই প্রোটোপ্লাজমকে কি বলে, জীবনের ভৌত ভিত্তি হিসেবে চিহ্নিত করা হয়। বিষয়টি বুঝতে পারলে নিজেরাই উত্তরটি দিতে পারবে, মুখস্থ করার দরকার পড়ে না। প্রোটোপ্লাজমের বেশ মজার একটা বৈশিষ্ট্য আছে, স্লাইড দেখেই বুঝতে পারছো নিশ্চয়। হ্যাঁ, প্রোটোপ্লাজম স্থির নয়, গতিশীল। তার এই গতিময়তাকে প্রোটোপ্লাজমের চলন বলে, আর এই চলনকে জীববিজ্ঞানের ভাষায় আবর্তন বা সাইক্লোসিস বলে। এবার দেখো আবর্তন কি। কোষ প্রাচীরযুক্ত প্রোটোপ্লাজমে জলস্রোতের মতো যে চলন দেখা যায় তাকে আবর্তন বা সাইক্লোসিস বলে। হ্যাঁ, এটি প্রোটোপ্লাজমের চলন। এটি কয় ধরনের হয়ে থাকে? একমুখী আবর্তন বা রোটেশন, বহুমুখী আবর্তন বা সার্কুলেশন। একমুখী আবর্তনটা কি?
যে চলনে প্রোটোপ্লাজম একটি গহ্বরকে কেন্দ্র করে কোষ প্রাচীরের পাশ দিয়ে নির্দিষ্ট পথে একদিকে ঘুরতে থাকে তাকে একমুখী আবর্তন বা রোটেশন বলে, যেমন কি পাতা ঝাঁঝি। বহুমুখী আবর্তন হলো যে চলনে প্রোটোপ্লাজম কতগুলো গহ্বরকে কেন্দ্র করে অনিয়মিতভাবে বিভিন্ন দিকে ঘুরতে থাকে তাকে বহুমুখী আবর্তন বলে বা সার্কুলেশন বলে, যেমন ট্রাডাস্ক্যানশিয়া। এই যে ট্রাডাস্ক্যানশিয়া এক ধরনের উদ্ভিদ। আমি এখানে ভিডিও যুক্ত করতে পারিনি। তোমরা যদি এই চলন দেখতে চাও তাহলে গুগলে সাইক্লোসিস অফ প্রোটোপ্লাজম লিখে সার্চ দিয়ে ভিডিও দেখে নিতে পারো, তখন বিষয়টা আরও পরিষ্কার হবে। এবার আসো সাইটোপ্লাজম কি দেখি। তোমরা অনেকেই প্রোটোপ্লাজম ও সাইটোপ্লাজম একটার সাথে আরেকটাকে গুলিয়ে ফেলো, অর্থাৎ উলটপালট করে ফেলো, কারণ তাদের মাঝে পার্থক্যটা খুবই সামান্য। কোষের উপাদানের রেখাচিত্রটা একটু মনে করো। ওখানে প্রোটোপ্লাজমের উপাদানগুলোর নাম মনে পড়ছে? 3 ভাগে ছিল, কোষঝিল্লি, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। একটু বুঝে দেখো সাইটোপ্লাজম কি হতে পারে, আমরা কি বলতে পারি। কোষঝিল্লি দিয়ে পরিবেষ্টিত নিউক্লিয়াস ব্যতীত প্রোটোপ্লাজমের সমগ্র অংশের নাম হলো সাইটোপ্লাজম, অর্থাৎ নিউক্লিয়াস সাইটোপ্লাজমের বাইরে থাকে, আর কোষঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস পুরোটাই হলো প্রোটোপ্লাজম। বুঝতে পেরেছ? সাইটোপ্লাজমের ভিত্তি পদার্থ হলো এর মাতৃকা বা ম্যাট্রিক্স। এটি অর্ধতরল, দানাদার, সমধর্মী কলয়েডাল তরল পদার্থ। এর আরেক নাম সাইটোসল। এটা একটু আগেও আমরা পড়েছি। এই সাইটোসলে কোষীয় অঙ্গাণুগুলো অবস্থান করে। সাইটোপ্লাজমের ভেতর কোষের গহ্বরের চারদিকে অবস্থিত অত্যন্ত পাতলা সাইটোপ্লাজমীয় পর্দাটির নাম টনোপ্লাস্ট। এটা কিন্তু বহু নির্বাচনীতে থাকতে পারে কিংবা অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নেও থাকতে পারে। এবার সাইটোপ্লাজমের কি কাজ তা দেখি। বিভিন্ন ক্ষুদ্রাঙ্গ ধারণ করা এবং কোষের অম্লত্ব ও খারত্ব নিয়ন্ত্রণ করা। 2. কিছু জৈবিক কাজ করা ও রেচন প্রক্রিয়ায় সৃষ্ট বর্জ্য পদার্থ নিষ্কাশনে সাহায্য করা। উত্তেজনায় সাড়া দেয়া ও পানি পরিশোষণে সাহায্য করা। এই যে সাইটোপ্লাজমের মাধ্যমে পানি পরিশোষণ ঘটে, এটার নাম হলো সিমপ্লাস্ট। আর কোষ প্রাচীরের ভিতর দিয়ে পানি পরিশোষিত হলে তাকে বলে হচ্ছে অ্যাপোপ্লাস্ট। আর এবার 4 নাম্বারটা দেখো, আবর্তনের মাধ্যমে অঙ্গাণুগুলোকে নড়াচড়ায় সাহায্য করা। সাইটোপ্লাজমের বিপাকীয় ভূমিকা কি তা একটু দেখে নিই। সহজভাবে উপস্থাপন করেছি আমি, পড়লেই বুঝতে পারবে তোমরা। চলো পরে দেখি। যে কোনো জীবদেহে প্রতিনিয়ত বিপাকীয় ক্রিয়া বিক্রিয়া চলে, এর অধিকাংশই সাইটোপ্লাজম নির্ভর। বিপাকীয় কাজগুলোর কিছু সাইটোসলে সংঘটিত হয়, কিছু সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোতে সংঘটিত হয়। জীবের অন্যতম গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় কাজ শ্বসনের প্রথম ধাপ গ্লাইকোলাইসিস সংঘটিত হয় সাইটোপ্লাজমে। এছাড়া সাইটোপ্লাজম বিভিন্ন ধরনের এনজাইম ধারণ করে এবং এই সকল এনজাইম কোষের সকল জৈবিক ক্রিয়া বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে থাকে। কাজেই পরোক্ষভাবে জীবের সকল বিপাকীয় কাজের নিয়ন্ত্রকও সাইটোপ্লাজম। এই হলো সাইটোপ্লাজমের বিপাকীয় ভূমিকা। বইয়ের মধ্যেও সুন্দর করে দেয়া আছে, তোমাদের কাছে যেটা বুঝতে সহজ হয় সেটা পড়ে নিও। আজকের পাঠ এই পর্যন্তই। যা পড়ালাম বাসায় বারবার অনুশীলন করে আত্মস্থ করে নেবে। সামনের ক্লাসে আবার দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর স্বাস্থ্যবিধি মেনে চলবে।